বলছেন সালমান ভাই। ধুমধাম করেই আমি দেশ থেকে বের হলাম এবং সোজা আমেরিকা গিয়ে নামলাম। নিউ ইয়র্কে আমার এক বন্ধু থাকত, যার গাড়ির রিপেয়ারিং বা মেরামতের জন্য বেশ বড় একটা ওয়ার্কশপ ছিল। আমরা দেশি মানুষরা যেমন বিদেশে গিয়ে কোনো পরিচিত লোক পেলেই তার ঘাড়ে গিয়ে চেপে বসি, আমিও ঠিক সেই কাজটাই করলাম। আমার সব ব্যাগপত্র নিয়ে সোজা গিয়ে হাজির হলাম বন্ধুর সেই ওয়ার্কশপে। গিয়েই বেশ বড় একটা হাসি দিয়ে বললাম, এই দেখ, এসে গেছি। এখন থেকে আমার খাওয়া থাকা সবকিছুর দায়িত্ব তোর, ঠিক আছে? আমার কথা শুনে বেচারা বন্ধুর চোখ তো কপালে ওঠার দশা। সে এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু তখন তার আর কিছু করার ছিল না। আমার ভিসাটা ছিল ট্যুরিস্ট ভিসা, আর আপনারা তো জানেনই ট্যুরিস্ট ভিসায় আমেরিকা গিয়ে আইনত কোনো কাজ করা যায় না, কিন্তু বেআইনি ভাবে বা আন্ডার দ্য টেবল অনেক কিছুই করা সম্ভব। আমার যেহেতু আগে থেকেই গাড়ি বা অটোমোবাইলের কাজ সম্পর্কে কিছুটা ধারণা ছিল আর হাতও মোটামুটি পাকা ছিল, তাই সে আমাকে তার ওয়ার্কশপে হেল্পার হিসেবে রেখে দিল। ভূমিকা শেষ করে এবার মূল ঘটনায় আসা যাক, যেটা আমি আজ আপনাদের শোনাতে চাই। সেদিন ছিল ওই ওয়ার্কশপে আমার প্রথম দিন। আমেরিকায় পা রাখার পর আমার থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বন্ধুর নিজের একটা ছোটখাটো অ্যাপার্টমেন্ট ছিল বটে, কিন্তু সেখানে তার স্ত্রী আর বাচ্চা কাচ্চা নিয়ে ভরা সংসার, তাই সে চাইছিল না আমি তার ফ্যামিলির মাঝখানে গিয়ে উঠি বা সেখানে থাকি। পরিস্থিতি বুঝে আমি তাকে প্রস্তাব দিলাম, শোন, আমার থাকার জন্য তো টেনশন করতে হবে না, আমি এই ওয়ার্কশপে রাত কাটিয়ে দেব, এখানে তো জায়গারও অভাব নেই। আমার মুখে ওয়ার্কশপে থাকার কথা শুনে সেখানে কাজ করা অন্য সব কর্মচারীরা চমকে উঠল। তারা কাজ থামিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি তাদের এই ফিসফাস আর কানাঘুষা দেখে মনে মনে ভাবলাম, আরে বাবা, আমি এখানে থাকলে এদের সমস্যা কোথায়? আমি তো এদের কোনো ক্ষতি করছি না। আমার বন্ধু আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল বেশ নিচু স্বরেই, দোস্ত, এটা সমস্যা আছে। তুই এখানে থাকার কথা বলছিস ঠিক আছে, কিন্তু এখানকার লোকজন বলে রাতে নাকি এই ওয়ার্কশপে জিনের উপদ্রব। অনেকেই অভিযোগ করেছে এখানে জিনরা এই আস্তানা গেড়ে বসেছে এবং রাতে তারা মানুষকে এখানে টিকতে দেয় না। বন্ধুর কথা শুনে আমি সশব্দে হেসে উঠলাম। হাসতে হাসতে তাকে খোঁচা দিয়ে বললাম, আরে ভাই, তুই আমেরিকাতে বসেও এই সমস্ত বিশ্বাস করিস? বাদ দে তো, সব আজগুবি চিন্তা। টেনশন নাই, আমি এখানেই থাকবো, কে ভয় দেখাবে আমাকে? আমার কনফিডেন্স দেখে উপস্থিত সবাই বেশ অবাক হলো। বন্ধু কাঁধ ছাটিয়ে বলল, দেখ ভাই, তোর যা ইচ্ছা তুই কর, এখানে যা যা হয়, মানে যা যা লোকে বলে সবই তোকে বললাম। এরপরও তুই যদি থাকার কথা ভাবিস, থাক। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত নামল। আমি রাতের খাবার আনার জন্য বাইরে গেলাম। কিছুক্ষণ এদিক সেদিকে ঘোরাঘুরি করলাম। আমেরিকার ঝলমলে রাস্তাঘাট দেখলাম। রাত 8-9টার দিকে আমি আবার ওয়ার্কশপে ফিরে এলাম। ওয়ার্কশপটা ছিল বেশ বড় সড়ো, বিশাল একটা হল রুমের মতো জায়গা, যেখানে গাড়িগুলো মেরামতের জন্য রাখা হয়। আর ঠিক এর পেছনের দিকে একটা অফিস রুম ছিল। অফিস রুমে বসার জন্য একটা আরামদায়ক সোফা পাতা ছিল। আমি ঠিক করলাম এই সোফাতেই রাতটা কাটিয়ে দেব। সোফায় শুয়ে শুয়ে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলাম। ট্যুরিস্ট ভিসার মেয়াদ মাত্র 6 মাস। এই 6 মাস পর আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গেল টেরই পেলাম না। রাতের কোনো একে গভীর প্রহরে অদ্ভুত একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা শুনে মনে হলো কেউ যেন ওয়ার্কশপের যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করছে। গভীর ঘুম থেকে হুট করে জাগলে মানুষের মস্তিষ্ক কাজ করতে কিছুক্ষণ সময় নেয়। আমারও তাই হলো। আমি সোফায় শুয়ে শুয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার না হলেও আবছা আলো আঁধারিতে ঢাকা। আমার প্রথম ধারণা হলো নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে। শব্দটা বেশ স্পষ্ট ছিল, যেন কেউ ভারী লোহার টুলবক্স খুলে তার ভেতর থেকে কোনো যন্ত্র খুঁজছে। খটখট, ঠন ঠন শব্দ। আমি খুব সাবধানে নিঃশব্দে
সোফা থেকে উঠলাম, পা টিপে টিপে অফিসের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার সামান্য একটা ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে অর্থাৎ সেই সরু জায়গাটা দিয়ে আমি উঁকি দিলাম। অনেক ভালো মতো দেখলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোথাও কেউ নেই, একদম ফাঁকা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আমি দরজার কাছে আসতেই শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম, হয়তো নতুন জায়গায় এসেছি বলে মনের ভুল হচ্ছে। মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি আবার সোফায় এসে শুয়ে পড়লাম। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভেঙে গেল। এবার শব্দটা অন্যরকম। মনে হলো অফিসের বাইরে রাখা পানির পাত্রটা কেউ ব্যবহার করছে। পানি গ্লাসে ঢাললে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। কেউ যেন একের পর এক গ্লাস পানি ঢেলে খাচ্ছে। আমি সোফায় শুয়ে শুয়ে সেই পানির গ্লাস গোনা শুরু করলাম। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস। শব্দটা থামছে না। শুয়ে শুয়ে ভাবলাম, যতক্ষণ এই শব্দ বন্ধ না হবে ততক্ষণ আমি আর উঠে দেখব না। কারণ সত্যি বলতে কি, রাতের নিস্তব্ধতায় এমন অজানা শব্দ শুনতে শুনতে উঠে গিয়ে চেক করাটা কলিজা কাঁপানো একটা ব্যাপার। বন্ধুর সেই সতর্ক বাণী আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে তো আগেই বলেছিল যে এখানে জিনের আস্তানা আছে। আমার মনে হলো ওরা হয়তো আমাকে ওদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুটো ঘটনা ঘটার পরও আমার মনে কোনো তীব্র ভয় কাজ করছিল না। হয়তো আল্লাহ আমাকে ওই মুহূর্তে অমানবিক সাহস দিয়েছিলেন। পরিস্থিতিটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। ওয়ার্কশপটা ছিল লোকালয় থেকে বেশ দূরে, নির্জন একটা জায়গায়। তারপরও আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি পাশ ফিরে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। আমি সবেমাত্র চোখটা বন্ধ করেছি, এখনো পুরোপুরি ঘুমাইনি। ঠিক তখনই অনুভব করলাম আমার ঠিক পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল। আপনারা হয়তো জানেন, যখন একদম কাছে দিয়ে কেউ হেঁটে যায় তখন বাতাসে একটা হালকা ঝাপটা লাগে। বদ্ধ ঘরের ভেতর, যেখানে বাতাসের কোনো চলাচল নেই, সেখানে আমি স্পষ্ট অনুভব করলাম আমার পেছন দিয়ে কেউ হেঁটে গেল, আর তার চলাচলের ফলে সৃষ্ট বাতাসের ঝাপটা আমার গালে লাগলো। এই ঘটনা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এতক্ষণের জমানো সাহস মুহূর্তেই উবে গেল। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। একে তো এই ওয়ার্কশপে আমার প্রথম রাত, তার উপর আমি এই দেশেও একদম নতুন। আমার কাছে কোনো ইমার্জেন্সি নাম্বার নেই, কাউকে ডাকার কোনো উপায় নেই। বন্ধুটাও আমাকে বিপদের মুখে ফেলে চলে গেছে। আমি ধরফর করে সোফা থেকে উঠে বসলাম। নিজের অজান্তেই বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমি যখন ভয়ে কুঁকড়ে গিয়ে দোয়া পড়ছি, ঠিক তখনই বাইরের বড় হলরুম থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেউ একজন আমাকে নাম ধরে ডাকছে, সালমান, হাই সালমান, বাইরে আয়। গলার স্বরটা আমার খুব চেনা। মনে হলো ঠিক আমার বন্ধুর মতো গলার আওয়াজ। একই সুরে, একই ভঙ্গিতে কেউ একজন বারবার ডেকেই যাচ্ছে, সালমান, বাইরে আয়। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওয়ার্কশপের ছেলেরা মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। ওরা তো জানতো আমি রাতে এখানে থাকবো। হয়তো ওরাই আমাকে ভয় দেখানোর জন্য এসব নাটক সাজিয়েছে। জিন ভূতের গল্পটাও হয়তো ওদেরই বানানো। এই কথা ভাবতেই আমার মনের ভয়টা কিছুটা কমে গেল। আমি মনে মনে হাসলাম। ভাবলাম, ও আচ্ছা, এই ব্যাপার। প্রথমে জিনের ভয় দেখানো, আর এখন নিজেরা লুকিয়ে লুকিয়ে সমস্ত করা হচ্ছে। নতুন কোথাও কাজে গেলে পুরনোরা নতুনদের সাথে এরকম প্র্যাঙ্ক বা মজা করে থাকে। আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে আমার বন্ধুরাই এই সমস্ত কাজ করছে। আমি বেশ জাঁতরেল গলায় ভেতর থেকে চেঁচিয়ে বললাম, দাঁড়া, আসছি আমি। মুখে একটা বিজয়ের হাসি ঝুলিয়ে আমি অফিসের দরজা খুলে ফেললাম। কিন্তু দরজা খোলার পর আমার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম ওয়ার্কশপের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত ভারী লোহার যন্ত্রপাতি, রেঞ্জ হ্যামার, স্ক্রু ড্রাইভার, সবগুলো কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে দেয়ালের সাথে সেঁটে আছে, যেন কেউ ওগুলোকে আঠা দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। চুম্বকের টানে লোহার সাথে যেভাবে চুম্বক আটকে যায়। দৃশ্যটা দেখে আমি থমকে গেলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি শুধু সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বললাম, হেই, কে ওখানে?
বাইরে আয়, আমি তোদের দেখে ফেলেছি। মজা করছিস তাই না? ঠিক সেই মুহূর্তে আচমকা ওয়ার্কশপের সব আলো নিভে গেল। নিকষ কালো অন্ধকারে পুরো জায়গাটা ডুবে গেল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, মূর্তির মতো জমে গেলাম। আমার হাতে কোনো টর্চ নেই, পকেটে কোনো দেশলাই বা লাইটার নেই। এই অন্ধকারে আমি এক পা নড়বো সেই সাহসও পাচ্ছিলাম না। আমি অন্ধের মতো হাতড়ে হাতড়ে অফিসের দরজার দিকে ফেরার চেষ্টা করলাম। আমার পরিকল্পনা ছিল দেয়াল ধরে ধরে কোনো মতে অফিসের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেব। আমি খুব সাবধানে পা ফেলছিলাম আর হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলাম যাতে কোনো কিছুর সাথে ধাক্কা না খাই। আমি চাইছিলাম দেয়ালটা খুঁজে পেতে। আমি হাত বাড়ালাম দেয়াল স্পর্শ করার জন্য, কিন্তু আমার হাত ইটের শক্ত দেয়ালে লাগলো না। তার বদলে আমার হাত গিয়ে পড়ল অন্য কিছুর ওপর, মানুষের কাঁধ। হ্যাঁ, অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম আমার হাতটা রাখা আছে জীবন্ত কোনো মানুষের কাঁধের ওপর। আমি শিউরে উঠলাম। আমার হাতের নিচে নরম মাংস আর হাড়ের গড়ন। আমি অবচেতনভাবেই সেই কাঁধটা খামচে ধরলাম এবং ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বললাম, কে কে তুই? উপাস থেকে কোনো উত্তর এলো না, শুধু এক ভুতুড়ে নিস্তব্ধতা। আমি এবার আরো জোরে চিৎকার করলাম, আমার বন্ধুর নাম ধরে ডাকতে লাগলাম, দোস্ত দেখ, এটা যদি তোর ফাজলামি হয় এখনই থামা, অনেক হয়েছে, আর না। আমি পাগলের মতো চিৎকার করে যাচ্ছিলাম, কিন্তু যে মানুষটার কাঁধ আমি ধরে আছি সে নড়ছেও না, কথাও বলছে না, এমনকি তার কোনো নিঃশ্বাসের শব্দও পাচ্ছি না। হঠাৎ করেই আবার দপ করে লাইটগুলো জ্বলে উঠল। আলোর ঝলকানি চোখে সয়ে আসতে আমি দেখলাম আমার সামনে কেউ নেই। আমি যে জায়গাটা খামচে ধরেছিলাম সেখানে শুধুই শূন্য বাতাস। কিন্তু আমার চোখ যখন মেঝের দিকে গেল আমি দেখলাম একটা ছায়া। কোনো মানুষের শরীর নেই, কিন্তু একটা স্পষ্ট কালো ছায়া আমার পায়ের কাছ থেকে দ্রুত সরে গিয়ে দেয়ালের সাথে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক সেকেন্ডও সেখানে থাকা সম্ভব ছিল না। আমার সাহসের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। আমি জান প্রাণ নিয়ে দৌড়ে ওয়ার্কশপের প্রধান শাটারটা খুললাম এবং সোজা বাইরে বেরিয়ে এলাম। ওয়ার্কশপের ঠিক বাইরেই একটা কাঠের বেঞ্চ পাতা ছিল। আমি সেই বেঞ্চের উপরে ধপ করে বসে পড়লাম। আমার শরীর তখনও কাঁপছে। আমি আর ভেতরে ঢোকার সাহস করলাম না। ওই বেঞ্চেই গুটিসুটি মেরে বসে রইলাম। এক সময় ক্লান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘড়িতে তখন 7টা বা 8টা বাজে। ওয়ার্কশপের অন্য কর্মচারীরা আসতে শুরু করলো। তারা আমাকে বাইরে বেঞ্চে অঘরে ঘুমাতে দেখে অবাক হলো। কয়েকজন আমাকে ডেকে তুলল, কি ব্যাপার ভাই, আপনি বাইরে কেন, ভেতরে ঘুমাননি? আমি তাদের কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সেই বন্ধুটি এলো। তাকে দেখা মাত্রই আমি কোনো কথা না বলে তার হাত ধরে সোজা টেনে নিয়ে গেলাম অফিসের ভেতরে। গতকাল রাতের সব ঘটনা খুলে বললাম। দেয়ালের সেই টুলস, পানি পড়ার শব্দ, আমার নাম ধরে ডাকা, অন্ধকারে কাঁধ স্পর্শ করার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সকালে ঢুকে দেখি দেয়ালের সেই টুলসগুলো যেগুলো রাতে দেয়ালের গায়ে সেঁটেছিল সেগুলো সব স্বাভাবিকভাবে নিজের নিজের জায়গায় আছে, যেন রাতে কিছুই হয়নি। আমি বন্ধুকে বললাম, ভাই তোর এখানে মারাত্মক সমস্যা আছে। আমি তো ভেবেছিলাম তোরা আমার সাথে ফাজলামি করছিস, কিন্তু কাল রাতে যা দেখলাম এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বন্ধু আমার কথা শুনে চিন্তিত মুখে বলল, এখন তুই কি চাস, তোর প্ল্যান কি? আমি অসহায়ভাবে বললাম, আমি নিজেই বুঝতে পারছি না। আজ আমি আমেরিকায় 2য় দিন কাটাচ্ছি। পকেটে ফুটো পয়সা নেই যে অন্য কোথাও রুম ভাড়া নেব, থাকার জায়গাও নেই। আমি এখন কি করব? বন্ধু বলল, টাকার চিন্তা করিস না, দরকার হলে আমি তোকে অ্যাডভান্স স্যালারি দিয়ে দেব, কিন্তু সমস্যা হলো এখানে রুম খুঁজে পেতে হলেও অন্তত 3-4 দিন লেগে যাবে। এই কয়টা দিন কোথায় থাকবি তুই? আমরা দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি মিনমিন করে বললাম, তুই আমাকে কয়েকদিনের জন্য তোর বাসায় নিয়ে যা। সে মাথা নিচু করে বলল, বিশ্বাস কর আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু আমার বাসায় মাত্র 2টো বেডরুম, একটায় বাচ্চারা থাকে, অন্যটায় আমরা স্বামী স্ত্রী। তোকে রাখার মতো 1 ইঞ্চি জায়গাও নেই। আচ্ছা, কাল রাতের ঘটনা তুই অন্য কাউকে বলিসনি তো? আমি মাথা নাড়লাম, না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি আসলে চাইনি তোর ব্যবসার কোনো বদনাম হোক। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
ভালো করেছিস। এক কাজ করি, আজ রাতে আমি ওয়ার্কশপের একটা ছেলেকে তোর সাথে থাকার জন্য বলে দেব। একা ছিলি বলেই হয়তো ভয় পেয়েছিস, দুজন থাকলে আর ভয় লাগবে না। আমি রেগে গিয়ে বললাম, তোর কি মাথা খারাপ হয়েছে? কাল রাতে আমি নিজের চোখে যা দেখলাম, এরপর তুই আমাকে আবার এখানে থাকতে বলছিস? অসম্ভব। বন্ধু এবার একটু বিরক্ত হলো। সে বলল, দেখ, এছাড়া আমার হাতে কোনো অপশন নেই। তুই যদি চাস তো রাস্তায় থাকতে পারিস, আমি বড় জোর তোর সাথে একজন সঙ্গীও দিতে পারি। এর বাইরে আমার কিছু করার নেই। আমি জেদ ধরলাম, দরকার হলে আমি আজ রাতেও বাইরের ওই বেঞ্চেই ঘুমাবো, তবু ভেতরে থাকবো না। বন্ধু তখন আমাকে ধমক দিয়ে বলল, সালমান, তুই কি নিজেকে ডোবাবি? সাথে আমাকেও ফাঁসাবি? তুই এখানে ট্যুরিস্ট ভিসায় এসেছিস। যদি পুলিশ তোকে রাতে এভাবে বেঞ্চে ঘুমাতে দেখে ধরে নিয়ে যাবে, ইনভেস্টিগেশন করবে, কি জবাব দিবি? সোজা তোকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দেবে, আর সে সাথে আমার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে। ফেরত পাঠানোর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এত কষ্ট করে আমেরিকায় এসেছি, এখনই ফিরে যেতে চাই না। অগত্যা আমি রাজি হলাম। বললাম, ঠিক আছে, তবে অবশ্যই কাউকে আমার সাথে দিবি। দুজন থাকলে সাহস পাবো। সারাদিন আমরা কাজের মধ্যে ডুবে রইলাম, কিন্তু যতই সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগলো আমার বুকের ভেতরে ভয়টা বাড়তে লাগলো। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে ওয়ার্কশপ বন্ধ করার তোড়জোড় শুরু হলো। আমার বন্ধু তখন পাকিস্তান থেকে নতুন আসা একটা ছেলেকে ডাকলো। ছেলেটা ছিল একদম সাদাসিধা, নিরীহ টাইপের। বন্ধু তাকে বলল, শোনো, আজ রাতে তোমাকে সালমানের সাথে থাকতে হবে। কথাটা শুনেই ছেলেটার মুখ শুকিয়ে গেল। সে আমতা আমতা করে বলল, স্যার কেন? আমি কেন থাকবো? বন্ধু তাকে আসল কারণটা বলল না, মিথ্যে করে বলল, রাত 3টার দিকে একজন আর্জেন্ট ক্লায়েন্ট আসবে গাড়ির ডেলিভারি নিতে, তুমি থাকবে যাতে গাড়িটা তাকে বুঝিয়ে দিতে পারো। ছেলেটা ভয় পেয়ে গেল। সে বলল, স্যার, আমি বরং বাসায় গিয়ে ঘুমাই, রাত 3টার দিকে এসে গাড়ি দিয়ে দেব। বন্ধু তাকে ধমকের সুরে বলল, বেশি কথা বলো না, আমি যখন বলছি থাকতে হবে তখন থাকবে। ক্লায়েন্ট 3টায় আসতে পারে, আমার আগেও আসতে পারে। বেচারা কোনো কথা বলার সাহস পেল না। অগত্যা সে থেকে গেল। অফিসে 2টো সোফা ছিল, একটায় আমি বসলাম, অন্যটায় সে। আমরা দুজন গল্প করছিলাম, হাসি ঠাট্টা করার চেষ্টা করছিলাম পরিবেশটা হালকা করার জন্য। কিন্তু সত্যি বলতে আমরা দুজনেই ছিলাম ভীষণ আতঙ্কিত। সেও আমার মতো এখানে জিন আছে এরকম কথা শুনেছিল। রাত 11টা বাজতেই আমাদের দুজনের চোখে ঘুম নেমে এলো। ছেলেটা ঘুমোতে চাইছিল না, পাছে ক্লায়েন্ট এসে ফিরে যায়। আমি তাকে অভয় দিয়ে বললাম, তুমি নিশ্চিন্ত ঘুমাও, আমি জেগে আছি, আমি হ্যান্ডেল করব। সে আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমার চোখের পাতাও ভারী হয়ে এলো। ঘুমানোর আগে মনে মনে আল্লাহকে ডাকলাম, এই রাতটা যেন কোনো ঝামেলা ছাড়া কেটে যায়। মাঝরাতে কোনো শব্দে যেন ঘুম না ভাঙে। কিন্তু মুরব্বীরা বলেন না, কপালে দুর্ভোগ থাকলে ছোট ছোট আশাও পূরণ হয় না। আমার ক্ষেত্রেও তাই হলো। গভীর রাতে ঘুমের মধ্যেই আমি অনুভব করলাম কেউ আমাকে প্রচন্ড জোরে ঝাঁকাচ্ছে আর চিৎকার করে ডাকছে, সালমান ভাই ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, সর্বনাশ হয়ে গেছে। আমি তখন গভীর ঘুমে। ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে তুলে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় বলল, ভাই একটু কান পেতে শোনেন, বাইরে কিসের যেন আওয়াজ হচ্ছে। কয়েক মুহূর্ত পর আমার মস্তিষ্ক সচল হলো। ঘুমের ঘোর কাটতে আমি শুনলাম বাইরে হাড় হিম করা শব্দ, আগের রাতের মতোই ধাতব যন্ত্রপাতি বা টুলসগুলো নাড়াচাড়া করার শব্দ। আজকে তীব্রতা আরো বেশি। আমি ছেলেটাকে সাহস দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমার নিজেরই কলিজা শুকিয়ে গেছে। বললাম, আরে ভয়ের কিছু নেই, হয়তো ইঁদুর টিঁদুর হবে, টুলবক্সের উপরে লাফালাফি করছে। না ভাই, এটা ইঁদুর না, চলেন আমরা গিয়ে দেখি। আমি দেয়াল ঘড়ির দিকে তাকালাম। রাত 2:30 বাজে। আমরা দুজন সাহস সঞ্চয় করে অফিস থেকে বের হয়ে মূল হলের দিকে পা বাড়ালাম। হলরুমে পা রাখতেই নাকে এসে লাগলো এক উৎকট দুর্গন্ধ। মনে হলো কেউ যেন প্রচুর পরিমাণে মাংস পুড়িয়েছে বা পোড়া মাংসের পচা গন্ধ বাতাসে ভাসছে। গন্ধটা এত তীব্র ছিল যে বমি আসার উপক্রম হলো। হঠাৎ ছেলেটা চিৎকার করে বলে উঠল, সালমান ভাই, ওই দেখেন ওখানে কে দাঁড়িয়ে আছে। সে কাঁপতে কাঁপতে একটা অন্ধকার কোণার দিকে আঙুল তুলে ইশারা করলো। আমি দ্রুত সেই দিকে তাকালাম, প্রাণপণ চেষ্টা করলাম কিছু দেখার, কিন্তু বিশ্বাস করুন আমি সেখানে কিছুই দেখতে পেলাম না, শুধুই অন্ধকার। আমি বললাম, কই, আমি তো কাউকে দেখছি না, তোমার মনের ভুল এসব। ছেলেটা তখন হিস্টেরিয়াগ্রস্ত পেশেন্টের মতো কাঁপছে, ফিসফিস করে বলল, ভালো করে দেখেন তো ভাই, কোনায় দাঁড়িয়ে আছে একজন মহিলা।
আমি তখনও সেই কোণার দিকেই তাকিয়ে আছি, আপ্রাণ চেষ্টা করছি দেখার। ঠিক তখনই ছেলেটা গগন বিদারী চিৎকার করে বলল, সালমান ভাই সরেন, জলদি সরেন। সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর ঠিক সেই মুহূর্তেই সাঁই করে একটা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। আমার জীবনের সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলব না। হয়তো আধা সেন্টিমিটার বা তার চেয়েও কম দূরত্ব ছিল। একটা ভারী হাতুড়ি আমার কানের লতি ছুঁয়ে সোজা গিয়ে পেছনের ইটের দেয়ালে আঘাত করলো। ধপাস করে একটা শব্দ হলো এবং হাতুড়িটা দেয়ালে গেঁথে গেল। ভাবা যায় কেউ একজন অন্ধকার থেকে ওই হাতুড়িটা গায়ের জোর দিয়ে মেরেছিল। এটা পরিষ্কার ওয়ার্নিং বা সতর্কবার্তা। ওরা আমাদের ভয় দেখাচ্ছে না, ওরা এখন আমাদের মারতে চাইছে। আমাদের আর বোঝার বাকি রইল না যে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ না। আমরা দুজন জানের মায়ায় দৌড় দিলাম। কোনো মতে শাটার খুলে রাস্তায় বেরিয়ে এলাম। বাইরে এসে আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম, আমাদের শরীর ঘামে ভিজে একাকার। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তাড়াতাড়ি ওয়ার্কশপ বন্ধ করো, আর 1 মিনিটও না। চলো, তুমি যেখানে থাকো সেখানেই যাব। ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু ভাই, ওই ক্লায়েন্ট গাড়ি নিতে আসবে যে। আমি ধমক দিয়ে বললাম, জাহান্নামে যাক তোমার ক্লায়েন্ট, জীবন বাঁচলে অনেক ক্লায়েন্ট পাবে, তালা লাগাও জলদি। সে দ্রুত হাতে তালা লাগালো। তারপর আমরা প্রায় দৌড়াতে দৌড়াতে তার ভাড়া বাসার দিকে রওনা দিলাম। ভাগ্যিস তার বাসাটা খুব বেশি দূরে ছিল না, কয়েক গলি পরেই একটা ছোট রুম নিয়ে সে থাকতো। সেখানে পৌঁছে আমরা দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়লাম। একটু ধাতস্থ হওয়ার পর আমি তাকে আসল সত্যটা খুলে বললাম আসলে ক্লায়েন্ট আসার কোনো কথাই ছিল না। সেটা আক্ষেপ করে বলল, সালমান ভাই, আপনার যদি থাকার জায়গার এত সমস্যাই থাকে আমাকে বললেই হতো, আমরা একসাথে থাকতাম। আমি বললাম, ভাই, আমি তো জানতামই না যে তুমি একা থাকো, আর ওই দিন তো তুমি ছুটিতে ছিলে। সেদিন রাতটা আমরা কেউ ঘুমোতে পারিনি। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সব। সেই ঘটনার পর থেকে আমি ওই ছেলের রুমেই একসাথে থাকতাম। আজ এই ঘটনার প্রায় 17-18 বছর হয়ে গেছে। এখন আমি আমেরিকার সিটিজেন। আমার নিজের আলাদা ওয়ার্কশপ আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। কিন্তু আমার সেই বন্ধু এখনো সেই অভিশপ্ত ওয়ার্কশপটাই চালায়। আজও দিনের বেলা সেখানে কাজ হয়, কিন্তু সূর্য ডোবার পর পৃথিবীর কোনো শক্তি কোনো মানুষকে ওই ওয়ার্কশপের ভেতরে আটকে রাখতে পারবে না। এখনো রাতে ওটা জিনের দখলে চলে যায়। মাঝে মাঝে আমি যখন একা বসে থাকি তখন ওই রাতের কথা ভাবি, শরীরটা শিউরে ওঠে। এই রহস্যের সমাধান আমি আজও পাইনি যে কে ওটা ছিল যার কাঁধে আমি হাত রেখেছিলাম। হয়তো সমাধান কোনোদিনও পাবো না। এই বলেই সালমান ভাই তার ঘটনা শেষ করেছেন এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম।